প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ভিডিওকাল ইন্ডিয়া হাজার আসফাত বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি ভালো আছো, ভালো থাকো, এটি সৃষ্টিকর্তার নিকট কামনা করি। আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ভিডিওকাল ইন্ডিয়া হাজার আসফাত বিশ্ববিদ্যালয় কলেজ পরিবারকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটি কামনা করি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আজকে গত ক্লাসগুলি এই ক্লাসটা যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের জ্যামিতিক আলোক বিজ্ঞানের আজকে আমি আলোচনা করব লেন্স সম্পর্কে। লেন্স সম্পর্কে আমি আগে কিছু জ্ঞানমূলক প্রশ্ন, তারপর অনুধাবন, তারপর প্রয়োগ, উচ্চতর দক্ষতা। তো তোমরা একটু মনোযোগের সাথে ক্লাসটা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি আলোচনা করব লেন্স। প্রথমে লেন্স কি এই জ্ঞানটা আমার থাকতে হবে। লেন্স হলো দুইটি গুলীয় বা একটি সমতল একটি গুলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমি বলবো লেন্স। এই লেন্স প্রধানত আমি দুইটি হিসাব করি। প্রধানত এই লেন্সটা যদি আমি একটা লিখব উত্তল লেন্স, আর দুই নম্বর হলো অবতল লেন্স। সাধারণত আমি উত্তল লেন্স বলি, আসলে এটা হবে উত্তল, এটা হবে দ্বি অবতল। যদি দুইটা উত্তর হয় তাহলে হবে, যদি দুইটা উত্তর হয় তাহলে এটাকে আমি বলবো, এখন এটাকে আমি বলবো এটা হলো দ্বি উত্তল, আর এইটাকে আমি বলবো দ্বি অবতল। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই দ্বি উত্তল দ্বি অবতল লেন্স, দুই দিক উত্তল বিধায় দুই দিক আমি বলি দুই দিক দ্বি উত্তল, আর দুই দিক অবতল বিধায় আমি এটাকে বলবো দ্বি অবতল। এখন এইবার আমি অনুধাবনের প্রশ্নের মধ্যে আসতে পারে যে এই লেন্সটা, এই যে উত্তল লেন্স কি রকম প্রতিবিম্ব গঠন করে? উত্তল লেন্স বাস্তব অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠন করে। আবার অবতল লেন্স কি প্রতিবিম্ব গঠন করে? অবতল লেন্স শুধুমাত্র অবাস্তব প্রতিবিম্ব গঠন করে। তো তোমাকে যদি এখন যদি প্রশ্নের মধ্যে যদি অনুধাবনে বলে উত্তল লেন্স বাস্তব অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠন করে ব্যাখ্যা করো, তো তুমি উত্তল লেন্স বাস্তব অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠন করে সেটা এখন অনুধাবনের মধ্যে আসলে তোমাকে বাস্তব প্রতিবিম্বের ছবিও দিতে হবে, অবাস্তব প্রতিবিম্বের ছবিও দিতে হবে। তাহলে উত্তল লেন্স বাস্তব প্রতিবিম্ব গঠন করে, অবাস্তব প্রতিবিম্ব গঠন করে। তো প্রশ্ন আসতে পারে উত্তল লেন্স বাস্তব অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠন করে ব্যাখ্যা করো। তখন তুমি উত্তল লেন্স আঁকবা, এই উত্তল লেন্সে আমি এটাকে যদি প্রধান ফোকাস দিই এইখানে, এবার যদি আমি এখানে একটা লক্ষ্যবস্তু দিই, এটা আলোক কেন্দ্র, একটা যাবে আলোক কেন্দ্র দিয়ে, এটা কোনো দিক পরিবর্তন করবে না। আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মিটা যাবে সেটা কোনো দিক পরিবর্তন করবে না। আরেকটা সমান্তরাল যাবে, এটা বাস এই জায়গার মধ্যে দেখা গেল যে এই একটা প্রতিবিম্ব গঠন করা হচ্ছে। তাহলে এটা উত্তল লেন্স দ্বারা এই প্রতিবিম্ব, এটা যদি লক্ষ্যবস্তু হয় পি কিউ লক্ষ্যবস্তু হলে পি প্রাইম কিউ প্রাইম হলো প্রতিবিম্ব। দেখা যায় যে এটা কি প্রতিবিম্ব গঠন হয়েছে, এটা
বাস্তব প্রতিবিম্ব গঠন হয়েছে। আমি কিভাবে বুঝলাম এটা বাস্তব প্রতিবিম্ব? এটা উল্টা, বাস্তব প্রতিবিম্ব উল্টা হয়। এবার উত্তল লেন্সে কখন অবাস্তব প্রতিবিম্ব গঠন হবে সেই চিত্রটাও আমি আঁকি। এখন যদি আমি আরেকটা চিত্র আঁকি উত্তল লেন্সের ক্ষেত্রে, এই হলো প্রধান ফোকাস, এটার যদি লক্ষ্যবস্তুটা আলোক কেন্দ্র, লক্ষ্যবস্তুটা যদি ফোকাসের ভিতরে থাকে তাহলে ওই যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা কোনো দিক পরিবর্তন করবে না। আর এটা প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবার দেখো এই যে লক্ষ্যবস্তুটা পি কিউ আমি দিলাম, এবার কিন্তু এটা তুমি যদি সারা জীবনও এদিকে অগ্রসর হও কোথায় মিলাইতে পারবে না। তাহলে এটাকে আমি মিলাইতে হলে একটু পিছের দিকে যাইতে হবে। যে আমি পিছের দিকে গেলাম, এই যে পিছের দিকে গেলাম, এইখানে এটার প্রতিবিম্ব পি প্রাইম কিউ প্রাইম, অর্থাৎ উত্তল লেন্স বাস্তব প্রতিবিম্ব গঠন করে আবার অবাস্তব প্রতিবিম্ব গঠন করে। তাহলে এটা অবাস্তব প্রতিবিম্ব আমি কিভাবে বুঝলাম? অবাস্তব প্রতিবিম্ব সোজা হয় আর বাস্তব প্রতিবিম্ব উল্টা হয়। এই গেল আমার উত্তল লেন্স বাস্তব অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠন করে। এবার আসো অবতল লেন্স শুধুমাত্র অবাস্তব প্রতিবিম্ব গঠন করে, সব ক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্বই গঠন করে, ব্যাখ্যা করে। এটা যদি দিই আমি অবাস্তব প্রতিবিম্ব গঠন করে অবতল লেন্স, তাহলে আমি এবার একটা অবতল লেন্স আঁকবো। এইবার আমি যদি এটাকে যদি প্রধান ফোকাস দিয়া এখানে যদি আলোক কেন্দ্র হয়, এবার ধরো একটা লক্ষ্যবস্তু আছে ফোকাসের বাইরে লক্ষ্যবস্তু আছে, তাহলে এটা একটা কিন্তু আলোক কেন্দ্র দিয়ে যাবেই। আরেকটা এটা কিন্তু অপসারী লেন্স, এটা এইদিকে চলে যাবে। এর আগেরটা ছিল অভিসারী, এটা হলো অপসারী লেন্স, এটা এইদিকে চলে যাবে। তাহলে আমার এখানে এটাকে এবার পিছের দিকে যদি একটু অগ্রসর হয় তাহলে এটা হবে এই জায়গায় সৃষ্টি করলো একটা প্রতিবিম্ব, এটা এইদিকে প্রতিবিম্ব। এটা যদি পি কিউ হয়, এটা পি প্রাইম কিউ প্রাইম। আবার যদি আমি আগের মতো যদি ভিতরেও দিই, লক্ষ্যবস্তুটা যদি ভিতরেও দিই, তাহলে আমার এইবার এখান থেকে যে আলোক কেন্দ্র দিয়ে যেটা যাবে এটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, আর এটা একইভাবে যাবে। এবং আমি যদি এখান থেকে যদি একটু যদি বাড়াই দিই তাহলে এটা এই জায়গায় মিলিত হবে। আমি এটাকে এইদিকে যদি নিয়ে যাই তাহলে এখানে মিলিত হবে, অর্থাৎ এখানে অবাস্তব প্রতিবিম্বগুলা গঠন হবে। তো আমি যত এইদিকে নিয়ে যাব ততই আমার এদিকে অবাস্তব প্রতিবিম্বগুলা গঠন হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে আমি বুঝতে পারলাম যে অবতল লেন্স বাস্তব অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠন করে। এবার চলে আসা আমি লেন্স প্রস্তুতকারক সমীকরণ দিয়ে আমি আমার পাঠ শুরু করব। লেন্স প্রস্তুতকারক সমীকরণ আমি লিখব আবার লেন্স প্রস্তুতকারক সমীকরণ। এই সমীকরণের সাহায্যে লেন্স প্রস্তুত করা সমীকরণটা হলো 1/f equal to mu minus 1 minus 1/r2। এটা হলো লেন্স প্রস্তুতকারক সমীকরণ। কারণ দুটা গোলীয় পৃষ্ঠ, তো দুইটা গোলীয় পৃষ্ঠ হলে একটা গোলকের ব্যাসার্ধ, যে গোলকের ব্যাসার্ধ সেটা যদি r1 হয় অপরটা যদি r2 হয়, তাহলে সমীকরণটা হয় এটা। এবার এই লেন্সের সাহায্যে আমি সব সমস্যার সমাধান করতে পারবো। এই লেন্সের সাহায্যে আমি যে সমস্যাগুলি সমাধান করব সেই সমস্যাগুলির জন্য যে সূত্রগুলোর বেশি বেশি প্রয়োজন সেটা আমি দিতেছি, তোমরা একটু নোট করে এগুলি পরে প্রয়োজন হবে। যেমন আমি
যদি এবার শুধু প্রতিসারাঙ্কটা সম্পর্কে যদি লিখি যে বায়ু বায়ু পানি কাঁচ AW গ্লাস, তাহলে আমি প্রতিসারাঙ্ক লিখতে পারবো মিউ ইকুয়াল টু 1 অর্থাৎ AW WG GA। এখন আমাকে যদি বলে পানিতে যদি প্রতিসারাঙ্ক যদি নির্ণয় করতে হয় তাহলে আমি এটা নির্ণয় যে কোনোটা, এটা নির্ণয় করতে হলে এটা নিচে যাবে, এটা নির্ণয় করতে হলে এই দুইটা নিচে যাবে। এখন আমি যদি এটা নির্ণয় করতে চাই মিউ WG ইকুয়াল টু 1 বাই মিউ AW ইনটু মিউ GA, সুতরাং আমি লিখতে পারি যে মিউ WG ইকুয়াল টু, তাহলে উপরে লিখবো মিউ AG আর নিচেরটা ঠিক মতো আছে কারণ প্রতিসারাঙ্ক বায়ুর সাপেক্ষে হয়। তাহলে আমি এবার লিখতে পারলাম, তাহলে এটা আমি পড়বো কি পানির সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক, এটা হলো কাঁচের প্রতিসারাঙ্ক, এটা হলো পানির প্রতিসারাঙ্ক। তাহলে এটা দিয়ে আমি বুঝবো যে পানির সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক। এইভাবে আমি যদি আরো একটা যদি দিতে পারি যে এটাকে আমি 1 নাম্বার দিয়া একটাকে 1 নাম্বার দিলাম, আর 2 নাম্বার যদি আরো একটা দিই যে প্রতিসারাঙ্কের মাধ্যমে যদি বেগও নির্ণয় করতে বলে আমি তাও পারবো। এবার লিখবো যে পানিতে আলোর বেগ, পানিতে আলোর বেগ ডিভাইডেড বাই কাঁচে আলোর বেগ, কাঁচে আলোর বেগ, তাহলে CW ডিভাইডেড বাই CG। অর্থাৎ আমার যদি প্রতিসারাঙ্ক দেওয়া থাকে এক জায়গায় পানিতে আলোর বেগ বাইর করতে বললে কাঁচে দেওয়া থাকলে পানিতে আলোর বেগ বাইর করতে পারবো, পানিতে আলোর বেগ দেওয়া থাকলে কাঁচে আলোর বেগ বাইর করতে পারবো। অর্থাৎ প্রতিসারাঙ্ক থেকে প্রতিসারাঙ্ক বাইর করতে পারবো, আবার প্রতিসারাঙ্ক থেকে আলোর বেগও বাইর করতে পারবো। আমি যখন প্রশ্ন সমস্যার সমাধান করতে যাব তখন এগুলো আমার খুব প্রয়োজন হবে। আর একটা চার্ট আমি আঁকতেছি, এই চার্ট অনুসারে আমি সবকিছু করব। এই চার্টটা তোমরা একটু লিখে রাখো। এটা লেন্সের নাম, লেন্সের নাম, ফোকাস দূরত্ব, এই একটা চার্ট, খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট। দেখো দ্বি উত্তল বা উভুত্তল, দ্বি উত্তল যে কথা, উভুত্তল এক কথা, দ্বি অবতল বা উভাবতল। এখানে F R1 R2 আর এটা চিত্রটা এরকম হবে, এটার চিত্রটা হবে এরকম আর এটার চিত্রটা হবে এরকম। এটা আগে দেখানো হয়েছে, চিত্রটা এরকম হবে। এবার এখানে যদি আমি মনে রাখি এটা প্লাস প্লাস মাইনাস 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 প্লাস, বাস আমি সব প্রশ্নের উত্তর খুব সহজে এই যে একটা এখানে বোর্ডের মধ্যে যে সূত্রগুলো লেখা আছে এই সূত্রগুলো সম্পর্কে, এটা লেন্স প্রস্তুতকারক সমীকরণ। দেখো F হলো ফোকাস দূরত্ব, তাহলে আমি যদি উদ্দীপকের মধ্যে যদি দেখি আমি উত্তল লেন্স, তাহলে আমি ফোকাস দূরত্ব হবে পজিটিভ, F হবে পজিটিভ, R1 হবে পজিটিভ আর R2 হবে নেগেটিভ। আবার যদি উদ্দীপকের মধ্যে দ্বি অবতল বা উভবতল লেন্স হয় তাহলে F হবে নেগেটিভ, R1 হবে নেগেটিভ আর R2 হবে পজিটিভ। এই চিহ্নগুলি শুধু আমি এখানে লেন্স প্রস্তুতকারক সমীকরণের মধ্যে বসানোর আমি আমার সমস্যার সমাধান করতে পারবো। এবার তোমরা একটা সৃজনশীল প্রশ্ন লেখো, এরপরে আমি সমস্যাগুলি সমাধান করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই বোর্ডের এই লেখাগুলি খুব গুরুত্বপূর্ণ, তোমরা এগুলি যদি আয়ত্তে আনতে পারো
সব প্রশ্নের উত্তর দিতে পারবা। আমাকে এখানে যে কোনো কিছু যদি বলে, মনে করো আমাকে বললো যে কোনো একটা তরলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক নির্ণয় করার জন্য, আমি এটা দেখে আমি বুঝতে পারলাম যে এটা হবে, এই প্রতিসরাঙ্কটা হবে তরলের, এটা হবে কাঁচের। বাস, আমাকে যেই কোনোটা বলে আমি সেটাই বের করতে পারবো। যদি বল কেরোসিনের সাপেক্ষে, তাহলে এখানে কে লিখবো, এখানে জি লিখবো। অর্থাৎ যে কোনো স্বচ্ছ প্রতিসরণ মাধ্যমে দুইটা দেওয়া থাকলে তৃতীয়টা আমি বের করতে পারবো। যে কোনোটা চাইলেই আমি এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবো। এইবার তোমরা একটা সৃজনশীল প্রশ্ন লেখো যে প্রশ্নটা হলো যে মিনা বায়ুতে একটি কাচের উভুত্তল লেন্স নিয়ে কাজ করছিল, যার তল দ্বয়ের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে ব্যাসার্ধ যথাক্রমে 15 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার। আর ওরা প্রতিসরাঙ্ক দিয়ে দিছে, কাঁচের প্রতিসরাঙ্ক দিয়ে দিছে 3/2 এবং পানির প্রতিসরাঙ্ক দিয়ে দিছে 4/3। এবার আমার এখানে প্রয়োগের মধ্যে প্রথম প্রশ্নটা ওরা করছে যে প্রয়োগের মধ্যে যে লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় করো। তাহলে লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় করতে বলছে, নিশ্চয় লেন্সটি তোমাকে যে অবস্থানে আসো, এখন বায়ুতে আসো, তো তোমাকে ফোকাস দূরত্ব নির্ণয় করতে বলছে, তুমি নিজেই বুঝে নিছো যে এখানে বায়ু ফোকাস দূরত্ব, বায়ুতে তার ফোকাস দূরত্ব নির্ণয়। তাহলে আমি সূত্রটা কি লিখতে পারবো, 1 প্রশ্নটা হলো লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় করো। তো লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় করতে আমার কি কি দেওয়া আছে, আমার দেওয়া আছে R1 R2। R1 সবসময় কিন্তু আগে পরে হইলেও ছোটটা R1, কিন্তু R2 হলে 30 সেন্টিমিটার। তারপরে আর আমি এখানে নাকি মিউ এজি, সেটা 3/2, এটা 1.5 এ লেখা যায়, অসুবিধা নেই। আচ্ছা, গেল এটা। আমাকে বলছে FA ইকুয়াল টু হোয়াট। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি ওই শার্টটার কথা একটু খেয়াল করো। শার্টটার মধ্যে যখন উভুত্তল ছিল তখন বলছি F পজিটিভ, R1 পজিটিভ, R2 নেগেটিভ বলছি। এবার আমি এখানে নেগেটিভ দেব। এবার আমি সূত্রটা লিখব, আমরা পাই 1/FA ইকুয়াল টু মিউ মাইনাস 1, এটা হলো AG, 1/R1 মাইনাস 1/R2। এটা কিন্তু লেন্স প্রস্তুতকারক সমীকরণটা লিখলাম। লেন্স প্রস্তুতকারক সমীকরণ লিখে আমি এবার ওই লেন্সের ফোকাস দূরত্ব বের করতেছি। এবার আমি যদি এখন লিখি, এই মানগুলো যদি এখানে দিই, 1/FA ইকুয়াল টু 1.5 মাইনাস 1, আর এটা যদি দিই 1/R1
15 প্লাস 1/30 ওই মাইনাস প্লাস আছে। অ্যাজ এ রেজাল্ট আমি f এ ইকুয়াল টু পাবো 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার বা 0.2 মিটার। এই হলো আমার ফোকাস দূরত্ব নির্ণয় করা। লেন্সটির আমি ফোকাস দূরত্ব নির্ণয় করলাম। এবার উচ্চতর দক্ষতায় আসা। উচ্চতর দক্ষতাটা আমি লিখি, লেন্সটিকে পানিতে নিমজ্জিত করলে এর ক্ষমতার কোনো পরিবর্তন হবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও। এই লেন্সটাকে আমি এবার পানির মধ্যে ডুবালে এটার ক্ষমতার কোনো পরিবর্তন হবে কি, এটা আমার নির্ণয় করতে হবে। তাহলে আমি এবার প্রশ্নটা আগে লিখি, লেন্সটি পানিতে নিমজ্জিত করলে ঘর যেটা উচ্চতর দক্ষতা, লেন্সটি পানিতে নিমজ্জিত করলে এর ক্ষমতার কোনো পরিবর্তন হবে কি? এর ক্ষমতার কোনো পরিবর্তন হবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত। তুমি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বাইর করতে হবে ক্ষমতার কোনো পরিবর্তন হবে কি। তাহলে আমি প্রথমে বায়ুতে ক্ষমতাটা বাইর করি। বায়ুতে ফোকাস দূরত্ব কত পেয়েছি আমি? বায়ুতে ফোকাস দূরত্ব f এ পেয়েছি বললাম 0.2 মিটার। আর ক্ষমতা হবে, সুতরাং ক্ষমতা হবে PA ইকুয়াল টু হবে 1/FA ইকুয়াল টু 1/0.2 মিটার ইকুয়াল টু 5 ডায়াপ্টার। 1 মিটার হলো 5 ডায়াপ্টার বাস। এই কারণে আমি সেন্টিমিটারকে, যদি সেন্টিমিটারও থাকে, আমাকে ক্ষমতা বের করতে অবশ্যই মিটারে নিতে হবে, কারণ 1 মিটারে হয় ডায়াপ্টার। এবার আমি লেন্সটিকে বায়ু থেকে নিয়ে যাব পানিতে নিলে, তাহলে আমি এখানে এটা লিখে রাখি যে আমি এখন পাইলাম +5 ডায়াপ্টার পেলাম। PA ইকুয়াল টু পাইলাম, এখানে লিখে রাখি PA সমান, মানে বায়ুতে ক্ষমতা হলো +5 ডায়াপ্টার। এইবার আমি লেন্সটাকে পানিতে নিয়ে যাই। পানিতে যদি নিয়ে যাই তাহলে আমার সমীকরণটা হবে, পানিতে নিয়ে গেলে সমীকরণটা হবে 1/FW ইকুয়াল টু, এবার কিন্তু পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। এই পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক এখানে লিখতে হবে, যেহেতু আমরা এখানে কিন্তু মাধ্যম যদি এখানে অন্য কিছু দেয়, কোনো লিকুইড দেয়, আমি এখানে L লিখবো, এখানে L লিখবো। আর এটা হলো মাধ্যম, এটা হলো উপাদানটা কাঁচের তৈরি। তাহলে আমি সূত্রটা সবসময় এরকম চেঞ্জ করে ফেলবো, 1/R1 মাইনাস 1/R2। প্রিয় ছাত্রছাত্রী বিন্দু, তোমরা নিশ্চয়ই দেখতেছো আমার লেন্স প্রস্তুতকারক সমীকরণের মধ্যে আমি শুধু এক জায়গায় পরিবর্তন করছি, সেটা হলো এই প্রতিসরাঙ্কটা। এই কারণে আমি প্রথমে প্রতিসরাঙ্ক সম্পর্কে তোমাদেরকে ডিটেইলস সব লিখে দিছি। এখন আমি খুব সহজে এই প্রতিসরাঙ্কটা লিখতে পারবো কি, 1/FW ইকুয়াল টু, এটাকে লিখতে পারবো, মনে আছে আমি যে ওটা দিলাম মিউ, এটা W, এটা G, এই বায়ুর সাপেক্ষে -1/R1 মাইনাস 1/R2। বাস। এবার আমার এখানে ওই জায়গার মধ্যে এখনো আছে যে এটা ওরা মিউ A G ইকুয়াল টু দিছে 3/2 আর মিউ AW এটা দিছে 4/3। এই মানগুলি বসানোর পরে আমি R1 লিখব কত, R1 R2। R1 তো R2 আগেই দেওয়া ছিল, R1 ছিল 15 সেন্টিমিটার, R2 হলো 30 সেন্টিমিটার। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এটা কিন্তু ওই যে দুই অবতল বা উভুত্তল লেন্সের কারণে R2 মাইনাস হচ্ছে। এবার আমাকে বের করতে হবে FW ইকুয়াল টু হোয়াট। FW যদি আমি বের করতে চাই, এই মানগুলি যদি এখানে বসাই দিই,
1 বাই এফ ডব্লিউ ইকুয়াল টু, এখানে যদি আমি লিখি জিটা হলো 3/2 আর এটা হলো 4/3 মাইনাস 1/15 প্লাস 1/30। সুতরাং আমি এফ ডব্লিউ একবারে লিখবো, এফ ডব্লিউ পাবো 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার ইকুয়াল টু 0.8 মিটার। সুতরাং পি ইকুয়াল টু হবে 1 বাই পি ডব্লিউ হবে, পানিতে ক্ষমতা হবে এফ ডব্লিউ 1/0.8 মিটার ইকুয়াল টু, এটা হবে 1.25 ডায়াপ্টার, 1.25 ডায়াপ্টার। আমি এই লেন্সটাকে যখন আমি 4/3 প্রতিসরাঙ্কের পানিতে ডুবাইলাম তখন তার ক্ষমতা হয়ে গেল 1.25 ডায়াপ্টার। এইবার গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যদি আমি দেখাইলাম যে ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে, তো এবার আমি যদি লিখি যে পি এ কত পাইছি, আমি পি এ পাইছি পি এ ইকুয়াল টু পাইছি +5 ডায়াপ্টার, আর পি ডব্লিউ পানিতে ক্ষমতা পাইছি 1.25 ডায়াপ্টার। আমি যদি এটা যদি লিখি যে সুতরাং পি ডব্লিউ বাই পি এ ইকুয়াল টু 1.25/5 ইকুয়াল টু 1/4, 1/4। সুতরাং পি ডব্লিউ ইকুয়াল টু পি এ 1/4 পি এ। তাহলে আমি উচ্চ দক্ষতা কি লিখবো, আমি উচ্চ দক্ষতা লিখবো উদ্দীপকটিকে 4/3 প্রতিসরাঙ্কের পানিতে ডুবালে এর ক্ষমতা 1/4 হয়ে যায়, তার মানে বায়ুতে যা ছিল তার 1/4 হয়ে যাবে। এইবার আমি একটা উভয়তল লেন্স সম্পর্কে আমি একটা দিই, যে এতক্ষণ উভয়তল লেন্স দিলাম, এবার উভয়তল লেন্স সম্পর্কে একটা লিখি। একটি উভয়তল লেন্সের দুই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ, একটি উভয়তল লেন্সের দুই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 20 সেন্টিমিটার ও 40 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার ও 40 সেন্টিমিটার কত হলে লেন্স প্রতিসরাঙ্ক, লেন্সটির উপাদানের প্রতিসরণাঙ্ক কত, প্রতিসরণাঙ্ক কত হবে, প্রতিসরণাঙ্ক কত? প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এইবার আমি উভয়তল বা দ্বি অবতল, এতক্ষণ আমি দ্বি উত্তলে ছিলাম, এবার চলে আসছি দ্বি অবতল বা উভয়তল লেন্স। তাহলে কি কি দেওয়া আছে, যে প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ r1, প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ r1 হলো 20 সেন্টিমিটার, দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ r2 হলো 40 সেন্টিমিটার, আর ফোকাস এইবার প্রতিসরাঙ্ক মিউ। এবার উপাদানটা তো কি আমি জানি না,
উপাদানটা কিসের সেটাও তো আমি জানি না, সেটা বের করব। তাই ইকুয়াল টু হোয়াট, এবার উপাদানের প্রতিসরাঙ্কটা কি হবে সেটা আমি বের করি। এটা উপাদানটা কিসের তৈরি আমি নিজেও জানি না, এই কারণে আমি আননোন দিয়ে দিলাম, তার মানে এটার উপাদানের প্রতিসরাঙ্ক। এবার যদি আমি ওই সারটাতে যদি চলে যাই, ওই সারটার মধ্যে দ্বি অবতল বা উভয়বতল সম্পর্কে যদি বলা হয়, সেখানে ছিল f r1 r2 মাইনাস মাইনাস প্লাস, তার মানে f মাইনাস r1 মাইনাস আর r2 হলো প্লাস। এবার আমি মিউটা বাইর করতে আমাকে সমীকরণটা লিখতে হবে। আমরা পাই আমরা পাই 1/fa ইকুয়াল টু মিউ, এটা কিসের তৈরি আমি নিজেও জানি না, এই কারণে আননোন দিয়ে দিলাম যে 1/r1 মাইনাস 1/r2। और এবার যদি আমি যদি এগুলো যদি সবগুলি লিখি যে মাইনাস 1/20 ইকুয়াল টু মিউ a x মাইনাস 1, আর এটাকে যদি মাইনাস 1/20 আর এটা তো ঠিক মতো আছে মাইনাস 1/40। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যদি এখানে যদি জটিল মনে করো তাহলে তোমরা এক কাজ করবে, মাইনাস একটু সহজ করে নিবে নিজেরাই, ক্যালকুলেটরে দেওয়ার আগে একটু সহজ করে নিবে যাতে করে এটা ভুল না হয়। যে আমি এখান থেকে যদি একটা মাইনাস চিহ্ন যদি কমন নিয়ে যাই তাহলে এটা হবে 1/20 প্লাস 1/40। এবার খুব সহজে ক্যালকুলেটর দেওয়া যাবে, সেটা হবে 1/40 প্লাস 1/40 2/3। আচ্ছা, এটা মিউ, এটা হবে মিউ মাইনাস 1। এই রেজাল্টটা এটার সাথে করলে সেটা রেজাল্ট হবে 2/3 और মিউ a x, এই রেজাল্টটা হবে 1.67। প্রিয় ছাত্রছাত্রী, উদ্দীপকের উপাদানের প্রতিসরাঙ্ক হবে 1.67। দ্বিউত্তল দ্বি অবতল যেটাই বলে উভয়বতল বা উভোত্তল, যে প্রশ্নটাই সৃজনশীলের মধ্যে থাকে, তোমরা যদি ষাটটা আর লেন্স প্রস্তুতকারক সমীকরণটা ঠিক মতো লিখতে পারো, তাহলে তোমরা অতি সহজে যে কোনো প্রশ্নের উত্তরেই সঠিকভাবে দিতে পারবে। শুধু ছাড়টা ভালো করে মনে রাখবে আর সূত্রটা ঠিক মতো মনে রাখবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।